বন্ধুরা, তোমরা অনেকের মুখে নিশ্চয়ই শুনেছ দুনিয়া হয়তো ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে এগোচ্ছে। কারণ যেভাবে গ্লোবাল লেভেলে টেনশন বাড়ছে, ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে, আর ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত, সবই একটা বড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আর এসব কনফ্লিক্টের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু সরাসরি যুদ্ধক্ষেত্রে থাকা মানুষদেরই হয় না, বরং সাধারণ মানুষও এর বড় প্রভাব ভোগ করে ইনডিরেক্টভাবে। এটা আমি শুধু আন্দাজে বলছি না। যদি তুমি জাপানের ইকোনমি স্টাডি করো, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরের সময়টা, তাহলে দেখবে ভয়ঙ্কর একটা বাস্তবতা সামনে আসে। যুদ্ধ শেষ হওয়ার পর জাপানে এমন মারাত্মক মুদ্রাস্ফীতি দেখা দেয় যে তাদের কারেন্সি অর্থাৎ ইয়েনের ভ্যালু ভয়াবহভাবে পড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? তখনকার সরকার দেশের ইকোনমি বাঁচানোর জন্য একরকম চরম সিদ্ধান্ত নেয়। এক রাতের মধ্যেই মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। ভাবতে পারছো, মানুষ নিজের উপার্জিত টাকাই ব্যাংক থেকে তুলতে পারছিল না। পরে যখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলো এবং মানুষকে টাকা তোলার অনুমতি দেওয়া হলো, ততদিনে সেই টাকার ভ্যালু এতটাই কমে গিয়েছিল যে সেটা দিয়ে আগের মতো কিছুই করা যাচ্ছিল না। হ্যাঁ, এটা হয়তো একটা এক্সট্রিম উদাহরণ, কিন্তু যদি তুমি এখনকার পৃথিবীর দিকে তাকাও, তাহলে বুঝবে আমরা ধীরে ধীরে একই ধরনের পরিস্থিতির দিকে এগোচ্ছি। আজকের দিনে আমরা নিজেরাই সেটা অনুভব করছি। বাংলাদেশেও তুমি খেয়াল করলে দেখবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন বেড়ে গেছে। পেট্রোল, গ্যাস, খাবার দাবার, ফলমূল, সবজি সব কিছুর দাম আগের তুলনায় অনেক বেশি। যে জিনিস কয়েক বছর আগে 800 থেকে 900 টাকার মধ্যে সহজেই পাওয়া যেত, এখন অনেক সময় সেটাই মানুষ 3000 থেকে 3500 টাকা দিয়েও কিনতে বাধ্য হচ্ছে, বিশেষ করে যখন সেটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। এর মানে কি? এর মানে হচ্ছে যুদ্ধ বা গ্লোবাল টেনশনের প্রভাব শুধু দুটো দেশের বর্ডারেই সীমাবদ্ধ থাকে না। এর সবচেয়ে বড় ধাক্কাটা আসে আমাদের মতো সাধারণ মানুষের ওপর, বিশেষ করে লোয়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস মানুষের ওপর। কারণ এই শ্রেণীর মানুষের কাছে অ্যাসেট বলতে সাধারণত যা থাকে সেটা হলো ক্যাশ টাকা, হয় সেটা ঘরে জমিয়ে রাখা, নয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে থাকা। আর সত্যি বলতে কি, এই একটাই কারণে অনেক সময় তাদের বড় সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু আমি চাই না ভবিষ্যতে এই একই সমস্যা তোমার জীবনে আসুক। আর সেই কারণেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু শক্তিশালী অ্যাসেট সম্পর্কে জানাবো যেগুলো যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে তোমাকে সাপোর্ট দিতে পারে। এমনকি এর মধ্যে দুটো অ্যাসেট এমন আছে যেগুলো এখনও অনেক মানুষকে স্টক মার্কেটের থেকেও ভালো রিটার্ন দিচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখন চলো একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক। এটা হলো সুরেশের গল্প। আমাদের মতোই একজন মিডল ক্লাস ছেলে। প্রতিদিন সকালে লোকাল ট্রেনের ভিড় ঠেলে সে অফিসে যায়, সারাদিন বসের বকাঝকা সহ্য করে, আর রাতের বেলা ক্লান্ত শরীরে যখন বাড়ি ফেরে, তখন তার জন্য আর একটা নতুন টেনশন অপেক্ষা করে থাকে, তার স্ত্রী রাগিনী। এই কারণেই তাদের দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকত। অনেক সময় তো শুধু ঝগড়ার কারণে রাতে খাবার পর্যন্ত রান্না হতো না। একদিকে সংসারের চাপ, অন্যদিকে টাকার অভাব, সব মিলিয়ে সুরেশের জীবনটা ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠছিল। অন্যদিকে সুরেশের একটা বন্ধু ছিল রকি। সে ঠিক উল্টো ধরনের জীবন কাটাচ্ছিল। প্রতি সপ্তাহান্তে সে তার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেত, রিল্যাক্স করত, লাইফটা এনজয় করত। সুরেশ যখন এসব দেখত, তখন তার মনে প্রশ্ন জাগত যে একই শহরে থাকি, একই রকম কাজ করি, তাহলে ও এত খুশি থাকে কিভাবে? অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল এই রহস্যটা তাকে জানতেই হবে। সে রকির কাছে গিয়ে বলল, ভাই রকি, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি যখনই তোকে দেখি সব সময় তোকে খুশি লাগে, মনে হয় তোর জীবনে কোনো চাপই নেই। আর আমার অবস্থা দেখ, প্রতিদিন আমার স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে, কারণ আমি তার ইচ্ছেগুলো পূরণ করতে পারি না। কখনো সে কিছু চাইলে আমার কাছে টাকা থাকে না। কিন্তু আমি তো ইচ্ছে করে এমন করছি না, যতই চেষ্টা করি মাসের শেষে আমার হাতে কিছুই থাকে না। বলতো ভাই, তুই এটা কিভাবে ম্যানেজ করিস? রকি একটু হেসে বলল, দেখ ভাই, এখন তো আমার কাছে তোর পুরো সিস্টেম বুঝিয়ে দেওয়ার মতো সময় নেই, কিন্তু আমি তোকে 3টে বইয়ের নাম বলে দিচ্ছি। আমি ফিরে আসার আগ পর্যন্ত তুই এই বইগুলো মন দিয়ে পড়ে নে। তোর মাইন্ডসেট আর ফাইন্যান্সিয়াল জ্ঞান দুটোই অনেক স্ট্রং হয়ে যাবে। তারপর বসে বিস্তারিত কথা বলবো। সুরেশ মনে মনে ভাবল, আরে কলেজের বই পড়ে আজ পর্যন্ত আমার কী লাভ হয়েছে যে এই বইগুলো পড়ে কিছু হবে? এই টাকায় তো অন্তত 1 মাসের সিগারেট চালানো যেত। সে বিষয়টা সিরিয়াসলি নিল না, ভাবল পরে দেখা যাবে। কিছুদিন পর রকি ফিরে এলো এবং এসে সুরেশকে জিজ্ঞেস করল, কিরে, বইগুলো পড়লি? কিন্তু সুরেশ তখনও একই জায়গায় দাঁড়িয়ে। উল্টো সে রকিকে বলল,
ভাই, একটা ভেতরের খবর আছে, কাউকে বলিস না। আজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই ভাবছে আগের মতো ভারতই জিতবে, কিন্তু আমার কিছু সিক্রেট সোর্স থেকে জানা গেছে আজকের ম্যাচটা উল্টো হতে পারে। এই কথা শুনে রকি একটু সিরিয়াস হয়ে গেল। সে বলল, ভাই, তুই খুব বড় একটা ভুল করছিস, আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো তুই এখনও সেটা বুঝতেই পারছিস না। তুই আসলে টাকা আয় করার যোগ্য হতে চাইছিস না, তুই শুধু টাকা পেতে চাইছিস। সুরেশ একদম কনফিউজ হয়ে গেল। সে বলল, মানে এটা আবার কিভাবে? তুই আসলে তোর টাকা এমন জায়গায় খরচ করিস যেগুলো উল্টো তোর ক্ষতি করে। এটা শুনে সুরেশ চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, কারণ কথাগুলো সরাসরি তার হৃদয়ে গিয়ে লাগছিল। রকি আবার বলতে শুরু করলো, ভাই, একটা কথা সব সময় মনে রাখিস, এই পৃথিবীতে করার মতো অসংখ্য সুযোগ আছে। তুইও নিশ্চয়ই চাইস তুই জীবনে এগিয়ে যাবি, 1000 থেকে লাখে পৌঁছাবি, কিন্তু যতদিন পর্যন্ত তুই নিজের উন্নতির জন্য প্রস্তুতি নিবি না, ততদিন পর্যন্ত এগিয়ে যাওয়ার চিন্তাটাও তোর মাথায় আসবে না। ধর কালকেই যদি তুই চাকরি চলে যায়, তখন কি করবি? এই প্রশ্নের কোনো উত্তর সুরেশের কাছে ছিল না, কারণ সে বুঝতে পারছিল রকির কথার মধ্যে সত্যি আছে। রকি আবার বলল, দেখ, আমি তোকে এত খুশি দেখাই কেন জানিস? কারণ আমার এই চাকরি চলে যাওয়ার কোনো ভয় নেই। আমি নিজের জন্য এমন কিছু তৈরি করেছি যেটা আমাকে সিকিউর রাখে। তুই যদি সত্যিই কিছু করতে চাস, তাহলে কিছুদিনের জন্য নিজের অপ্রয়োজনীয় খরচ বন্ধ কর। সেই টাকা নিজের স্কিল আর জ্ঞান বাড়ানোর পেছনে খরচ কর। যেদিন তোর এই চিন্তাধারা বদলে যাবে, সেদিন তুই নিজেই বুঝবি আমি এতদিন আগে এটা কেন শুরু করিনি। এরপর রকি বলল, আচ্ছা, আমি এখন যাই, কাল ক্যান্টিনে দেখা করিস। পরের দিন যখন তারা দেখা করল, তখন সুরেশের মনে একটা অন্যরকম চিন্তা কাজ করছিল। সে ভাবছিল রকি হয়তো তাকে ছোট করে দেখাতে চাইছে, তাই সে প্রথমেই রকিকে জিজ্ঞেস করল, ভাই, তোর এই ঘড়িটার দাম কত? রকি শান্তভাবে উত্তর দিল, প্রায় 2.5 লাখ টাকা। সুরেশ একটু ব্যঙ্গ করে বলল, ও তাই নাকি? শুধু দেখানোর জন্য এত দামি ঘড়ি পরিস? রকি হেসে বলল, তুই ভুল বুঝছিস, তোর চোখে এটা শুধু একটা ঘড়ি, কিন্তু আমার কাছে এটা একটা শক্তিশালী অ্যাসেট। আমি এটা শখের জন্য পরি না। আর তুই লক্ষ্য করলে দেখবি, আজকের আগে তুই আমার হাতে এই ঘড়িটা কখনো দেখিসনি। সে আরও বলল, আসলে এই ঘড়িটা আমি আর আমার স্ত্রী প্রায় 5 বছর আগে কিনেছিলাম। এটা সম্পূর্ণ 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি। তখনকার মার্কেট প্রাইস অনুযায়ী এর দাম পড়েছিল প্রায় 2.5 লাখ টাকা। আর তুই তো জানিসই, দীর্ঘমেয়াদে নিজের টাকার ভ্যালু ধরে রাখতে আর ইনফ্লেশনকে হারাতে সোনা আর রূপা সবচেয়ে শক্তিশালী এবং ট্রাস্টেড অ্যাসেট। এখানে রকি একটু থেমে বলল, কারণ গোল্ড এমন একটা জিনিস যার উপর কোনো দেশের কারেন্সির মতো সরাসরি কারো নিয়ন্ত্রণ থাকে না, এমনকি সরকারেরও না। এখন চিন্তা করে দেখ, যদি কাল তোর এমন পরিস্থিতি হয় যেখানে তোকে নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যেতে হয়, তখন কি তোর ব্যাংকের টাকা সবসময় কাজে লাগবে? কিন্তু যদি তোর কাছে সোনার মতো কোনো অ্যাসেট থাকে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় সেটা ভ্যালু রাখবে। রকি বলতে লাগলো, কিন্তু সোনা আর রূপা এমন একটা জিনিস যেটা পৃথিবীর যে কোনো জায়গায় সহজেই গ্রহণযোগ্য। আর এই কারণেই শুধু এই ঘড়িটাই না, আমি আর আমার স্ত্রী আরও অনেক ধরনের গোল্ডের জিনিস কিনে রেখেছি, যেগুলো ভবিষ্যতে আমাকে খুব ভালো রিটার্ন দেবে, এটা আমি নিশ্চিত জানি। এরপর রকি আবার বলল, দেখ, আমি তোকে যে ফাইন্যান্সিয়াল বইগুলো পড়তে বলেছিলাম, তার কারণ একটাই, এই ধরনের জ্ঞান ওই বইগুলোর ভেতরে ভরপুর আছে। তাই আমি আবারও বলছি, নিজের জন্য কিছু টাকা আলাদা কর, আর সেটা নিজের স্কিল আর জ্ঞান বাড়ানোর পেছনে ইনভেস্ট কর। কিছু সপ্তাহ পর ধীরে ধীরে সুরেশের মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। তার চিন্তাভাবনা বদলাতে লাগল, কিন্তু তার মনে এখনও একটা প্রশ্ন ঘুরছিল, রকির কাছে এত টাকা আসছে কোথা থেকে? একদিন সে মোবাইলে স্ক্রল করতে করতে রকির ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকল, আর সেখানে যা দেখল তা দেখে তার চোখ কপালে উঠে গেল। রকির পেজে নিয়মিত রিলস আপলোড হচ্ছে, আর সেগুলোতে হাজার হাজার ভিউ আসছে। পরের দিন সে রকিকে গিয়ে জিজ্ঞেস করল, ভাই, তোর তো ভিডিও এডিটিং নিয়ে একটা পুরো কোর্স আছে, এটা কিভাবে? রকি হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাই, আমি কোর্স বিক্রি করি, কিন্তু মজার ব্যাপার হলো এই কোর্সটা আমি নিজে বানাইনি। সুরেশ অবাক হয়ে বলল, মানে, তুই তো ভিডিও এডিটিং জানিসই না? রকি বলল, ঠিকই ধরেছিস, আমি ভিডিও এডিটিং জানি না, আমি এই কোর্সটা অন্য কাউকে টাকা দিয়ে বানিয়েছি। সুরেশ আরও অবাক হয়ে জিজ্ঞেস করল, কত টাকা লেগেছে? রকি বলল, মোটামুটি 25,000 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানিস? আমি এই টাকা মাত্র 3 মাসেই তুলে ফেলেছি। এখন যতগুলো সেল হচ্ছে সবটাই আমার প্রফিট। এটা শুনে সুরেশের মাথা একদম খুলে যেতে শুরু করল। তার চিন্তা করার ধরন পাল্টে যাচ্ছিল। এখন তার মাথায় একের পর এক নতুন প্রশ্ন আসতে লাগল।
সে আবার রকিকে জিজ্ঞেস করল, দেখ, গোল্ড, ডিজিটাল অ্যাসেট সব ঠিক আছে, কিন্তু আমার বাবা দাদারা সবসময় বলতেন আসল লাভ তো রিয়েল এস্টেটেই, কিন্তু এখন তো রিয়েল এস্টেট এত এক্সপেন্সিভ হয়ে গেছে যে একটা ছোট্ট ফ্ল্যাট কিনতেই পুরো জীবন ইএমআই দিতে হয়, তাহলে জমি বা প্রপার্টি কেনার কথা ভাববো কিভাবে? এই প্রশ্নের কোনো উত্তর সুরেশের কাছে ছিল না। সে আবার চুপ হয়ে গেল। তখন রকি বলল, সুরেশ, সবচেয়ে বড় ভুলটা আমরা এখানেই করি। আমরা সবসময় সেই জায়গায় প্রপার্টি খুঁজি যেগুলো আগে থেকেই পুরোপুরি ডেভেলপড, আর স্বাভাবিকভাবেই সেখানে দাম অনেক বেশি হবে। আমি একটা বইয়ে পড়েছিলাম, রিয়েল এস্টেট কিনতে গেলে সবসময়। রকি কথা শেষ করে বলল, আজ শহরের বাইরে যে জমি খুব কম দামে পাওয়া যাচ্ছে, ৫-১০ বছর পরে যখন সেখানে পুরো একটা শহর গড়ে উঠবে, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সব চলে আসবে, তখন ওই একই প্রপার্টির দাম কয়েক গুণ বেড়ে যাবে। তাই সবসময় ডেভেলপ হওয়ার আগের জায়গা চেনে ইনভেস্ট করতে হয়। এরপর রকি বলল, আচ্ছা আমি এখন যাই, কাল তোকে আমার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। সে গ্লোবাল মার্কেট নিয়ে কাজ করে। পরের দিন সুরেশের সাথে রকির সেই বন্ধুর দেখা হলো। তার নাম আজাদ। কথাবার্তার মাঝেই আজাদ সুরেশকে একটা সহজ প্রশ্ন করল, তোর যত সেভিংস আছে সেগুলো কোন কারেন্সিতে রাখা? সুরেশ একটু অদ্ভুত মুখ করে বলল, ভাই, আমি তো বাংলাদেশেই থাকি, তাহলে অবশ্যই আমার সব সেভিংস টাকাতেই থাকবে আর কি। আজাদ হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, একটা উদাহরণ দেই। ধর ইউনাইটেড স্টেটসের কথা। আজ $1 দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে ৫ বছর আগে এটা অনেক কম ছিল। এর মানে কি দাঁড়ালো? সময়ের সাথে সাথে ডলারের ভ্যালু তুলনামূলকভাবে শক্তিশালী থেকেছে। তারপর আজাদ বলল, এটা চিন্তার বিষয় ঠিকই, কিন্তু শুধু তাদের জন্য যারা শুধুমাত্র লোকাল কারেন্সিতেই আয় করে এবং সেভিংস রাখে। স্মার্ট মানুষরা কিন্তু এই জায়গাটাকেই সুযোগ হিসেবে নেয়। এখন অনেক মানুষ আছে যারা বাংলাদেশে বসেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডলারে ইনকাম করছে, ডলারে সেভ করছে। এতে করে তাদের শুধু ইনফ্লেশন নিয়েই চিন্তা করতে হয় না, বরং তাদের টাকার ভ্যালু সময়ের সাথে কমে যাওয়ার ভয়ও থাকে না। সে আরও বলল, আমি নিজেও গত ২ বছর ধরে ড্রপশিপিং বিজনেস করছি। এটা আমার ফুল টাইম কাজও না, কিন্তু তাও আমি ডলারে ইনকাম করি। যেটা আমেরিকার মানুষের জন্য হয়তো মাত্র $1, সেটা আমাদের জন্য প্রায় ১০০ টাকার সমান। সেদিন সুরেশ একটা বড় রিয়েলাইজেশন করল, ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া আসলে খুব কঠিন কিছু না। এটা অনেকটাই সহজ হয়ে যায় যদি তুমি সঠিক সময়ে সঠিক অ্যাসেট তৈরি করতে পারো। তাই এই পুরো জার্নিতে সুরেশ মোট ৫টা গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পর্কে জানতে পারে। প্রথমত, নিজের স্কিল আর জ্ঞান, যা সবকিছুর বেস তৈরি করে। দ্বিতীয়ত, গোল্ড এবং সিলভারের মতো প্রেশাস মেটাল, যা ইনফ্লেশন থেকে তোমার টাকা সুরক্ষিত রাখে। তৃতীয়ত, ডিজিটাল অ্যাসেট, যেমন অনলাইন কোর্স, কন্টেন্ট বা ডিজিটাল প্রোডাক্ট। চতুর্থত, রিয়েল এস্টেট, যা সঠিক সময় কিনলে ভবিষ্যতে বিশাল রিটার্ন দিতে পারে। আর পঞ্চমত, গ্লোবাল কারেন্সি বা ডলারে ইনকাম করার সোর্স, যা তোমার ফাইন্যান্সিয়াল পাওয়ারকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই এই অ্যাসেটগুলো তোমার জীবনেও কনসিডার করা উচিত যদি তুমি সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাও।